অন্ধকার জগৎ বিধুর সময় নীরব আহাজারীদের স্মৃতি আজ ইরামকে আতঙ্কিত করতে পারল না। সুগন্ধার মুখে নামটা শোনামাত্রই তার ভয়ে জড়সড় হয়ে যাওয়ার কথা ছিল। দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটে যাওয়া উচিত ছিল কারো কাছে সাহায্যের আশায়, যেন তাকে ওই বিষাক্ত লোকটার মুখোমুখি হওয়া থেকে কেউ বাঁচিয়ে নেয়। কিন্তু রমণী হতবাক হয়ে আবিষ্কার করল তার বিশেষ ভয় লাগছে না। নবজাতককে বুকে নেওয়ার পর সব সম্পর্ক ছিন্ন করে চলে আসার সময়ে যেমন দুঃসাহস অনুভব করেছিল সে, এখন এই মুহূর্তে ঠিক সেই দুঃসাহসটাই ভর করেছে তার উপর। ইরাম জানত আজ না হয় কাল কোনো না কোনো একদিন তাকে এই সময়ের মোকাবেলা করতেই হবে। অন্যের ভরসায় আর কতদিন? এই লড়াইটা তার ব্যক্তিগত। ইরামের অভিব্যক্তি জুড়ে একসাথে অসংখ্য পরিবর্তন খেয়াল করে সুগন্ধা খানিকটা বিচলিত হলো। শুধালো, আপনারে চিন্তিত দেখাইতেছে ভাবিজান, কোনো সমস্যা? ইরাম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তাকে দেখে মনে হলো মাথায় কোনো পরিকল্পনা আছে। তারপর হুট করে বিছানা ছেড়ে উঠে পড়ল ইরাম। অস্বাভাবিক শান্ত দেখালো তাকে। সুগন্ধা, চায়ের জন্য দুধ বসাও, মেহমানকে যথাযথ আপ্যায়ন করতে হবে। ইরামের কণ্ঠটা অদ্ভুত শোনালো, দৃঢ়, তেজস্বী, আত্মপ্রত্যয়ী। সুগন্ধা ভীষণ অবাক হলো। ইরামকে অধিকাংশ শান্ত স্নিগ্ধরূপে দেখেই অভ্যস্ত সে, তাই এই রূপটা খানিকটা অচেনা লাগলো। বিশেষ মন্তব্য না করে আজ্ঞা পালন করতে সে মাথা নাড়িয়ে নিচে চলে গেল। ইরাম নিজের জায়গায় খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। মনে মনে ছক সাজিয়ে নিল ইজান এখনো ঘুম থেকে ওঠেনি। ছেলে নিজের বিছানায় স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছে নিশ্চিত করল সে। তারপর ক্লোজেট থেকে গত মাসে কেনা বাদামি রঙের জামদানি শাড়ি বের করল, সঙ্গে গয়নার বাক্স। বাথরুম থেকে পোশাক পাল্টে সুন্দর করে শাড়ি গায়ে জড়ালো সে। ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়ে সুন্দর একটা খোপা বাঁধল। মুখে ক্রিম, চোখে হালকা কাজল এবং ঠোঁটে নুড লিপস্টিক লাগালো। অতপর গয়নার বাক্সটা খুলল। বিয়ের পর সাইবানের উপহার হিসেবে দেওয়া স্বর্ণের নেকলেসটা গলায় পরল। সামিয়ার গড়িয়ে দেওয়া একজোড়া চুড়ি এবং নাকে নাকফুল পরল। নিজেকে বেশ যত্ন নিয়ে তৈরি করল সে। আয়নায় নিজের প্রতিফলনের দিকে চেয়ে মৃদু হাসল সে। ইরাম যে কত ভালো আছে সেটা কিছু মানুষকে জানান দেওয়া দরকার। দিন শেষে এই বাড়ির একমাত্র বউ সে। মেহমানকে এভাবে বরণ করাটাই যুক্তিযোগ্য, তাই না? রুম থেকে বেরিয়ে এলো ইরাম, সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। উপর থেকে নিজের হলঘরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। সোফায় শরীর এলিয়ে বসে আছে অরণ্য। চেহারা একদম আগের মতন, তাতে ঔজ্জ্বল্যের কমতি নেই, বরং আগের চাইতেও বেশি জেল্লাদার লাগছে। পরনে চারকোল বরণের স্যুট, বরাবরের মতোই অব্যয়ে সামান্যতম কোনো খুঁত নেই। চিবুকে ট্রিম করে কেটে রাখা দাড়ির রেখা, চোখে স্বর্ণালী রিমের চশমা। এক হাঁটুর উপর অপর হাঁটু তুলে অভিজাত ভঙ্গিতে বসে আছে সে, যেন এটা তার অচেনা কোনো স্থান নয়, নিজের রাজ্য। ওই অস্তিত্বকে দেখেই ইরামের মানসপটে পুনরায় যন্ত্রণারা হানা দিতে চাইল। অথচ নিজেকে রুখল রমণী। দুই হাত শক্ত করে মুঠো পাকিয়ে নিয়ন্ত্রণ করল নিজের সমগ্র সত্তাকে। বড় করে শ্বাস টানল। এরপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। পদশব্দ শুনে মাথা কাত করে তাকালো অরণ্য। ইরামকে দেখেই তার দৃষ্টিশক্তি স্থির হলো। চশমার লেন্সের আড়ালে চোখজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করল রমণীকে খুঁটিয়ে খুঁটিয়ে। তার বাদামি জামদানি, গলায় শোভা পাওয়া অলংকার, নাকে জলজলে নাকফুল। অরণ্যর চোখ দুটোকে বুঝি সাক্ষাৎ স্বর্গদর্শন করিয়ে আনল। নিষ্পলক চেয়ে রইল সে। অজান্তেই ঠোঁটে ফুটল তৃপ্তির হাসি। ইরাম একদম শান্তভাবে নিচে নামল। ততক্ষণে সুগন্ধা কিচেন থেকে বেরিয়েছে। আস্তে করে সে বলল, চা বসাইছি, নাস্তাও রেডি। ইরাম মাথা কাত করে বলল,
তুমি রুমে যাও, বাকিটা আমি সামলে নেব। সুগন্ধা আরেক দফায় অবাক হলো। খানিকটা অস্বস্তি নিয়ে একবার অরণ্য আর পরের বার ইরামের দিকে তাকালো। তর্ক করল না, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে ইজানের কাছে গেল। যদিও ইরাম সরাসরি বলেনি, তবে মেয়েটা বুঝে নিয়েছে, কারণ ইরাম এখানে আছে মানে ওখানে ইজান বর্তমানে একা। সুগন্ধা দৃষ্টির আড়াল হতেই সোফার দিকে এগোলো ইরাম। আজ বাড়িতে সে আর সুগন্ধা আছে শুধু। সামিয়া হাসপাতালে গিয়েছেন। আহম্মদ আছেন কিনা জানা নেই। তাকে নাস্তার টেবিলে দেখেনি ইরাম। সে একদম নিঃশব্দে অরণ্যর বিপরীত দিকের সোফায় বসল। হাঁটুর উপর হাঁটু সাজিয়ে দুই হাত রাখল কোলে। শির দ্বারা টান টান করে অভিজাত ভঙ্গিমা নিয়ে তাকালো সামনে। এতক্ষণ যাবৎ অরণ্য এক সেকেন্ডের জন্য তার উপর থেকে দৃষ্টি সরায়নি। ইরাম সূক্ষ্ম হাসল, শুধালো, আমার বাড়িতে হঠাৎ লাট সাহেবের পদধূলি? কি মনে করে? পথ ভুলে গিয়েছেন, নাকি ইচ্ছে করে ভুল পথে এসেছেন? অরণ্য বুঝি একটা ঘোর থেকে বেরিয়েছে, এমন এক অভিব্যক্তি ফুটল তার চোখে মুখে। অতপর সোফায় পা ছড়িয়ে বসল সে। সরাসরি ইরামের দিকে চেয়ে একগাল হাসল। নমনীয় গলায় পাল্টা প্রশ্ন করল, তোমার বাড়ি? শ্বশুর বাড়ি প্লাস স্বামীর বাড়ি ইকুয়ালস টু আমার বাড়ি। কাঁধ তুলে এমনভাবে বলল ইরাম, যেন এর চাইতে সহজ বিষয় দুনিয়ায় দুটো হয় না। অরণ্য প্রাক্তন স্ত্রীর দিকে একটানা কিছুক্ষণ তাকিয়ে রইল। এই ইরামকে অচেনা লাগছে তার, অনেকটা অচেনা। অরণ্যকে নীরবে চেয়ে থাকতে দেখে ইরাম বলল, বোধহয় আপনার বিশেষ কিছু বলার নেই। আপনার হয়তো কাজ বাজ নেই, কিন্তু দুনিয়ার অন্য মানুষগুলোর কাজের অভাব নেই। সে যাগ্যে এসে যখন পড়েছেন অবশ্যই চা খেয়ে যাবেন। আমি আবার কিছু মুখে না দিয়ে কাউকে বাড়ি থেকে বিদায় করি না। বলেই ইরাম সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। অরণ্য ঝট করে নিজের হাত বাড়িয়ে দিল তার কবজি পাকড়াও করার উদ্দেশ্যে, কিন্তু ইরাম শটান এক পা দূরে সরে গেল। খিলখিল করে হাসল, ওয়াও, কি স্পিড! বোধহয় মেহমানদারি আপনার হজম হচ্ছে না। ব্যাপার না, আমাদের মেনুতে দারোয়ানের ঘাড় ধাক্কাও আছে। আপনি কি নিতে ইচ্ছুক? তুমি অনেক বদলে গিয়েছো কবিতা। কবিতা নামটা কানে যেতেই ইরামের সমস্ত শরীরে তড়িৎ খেলে গেল। ইচ্ছে হলো হাতটা তুলে সামনে বসে থাকা কদর্য লোকটার গালে ঠাটিয়ে একটা চড় দিতে, কিন্তু নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করল সে। শাড়ির আঁচল মুঠো পাকিয়ে কর্ধ জেরে ঠোঁটে সূক্ষ্ম হাসিটা ধরে রেখে বলল, কবিতা বদলাতে কলমের একটা আঁচড়ই যথেষ্ট। সেখানে আপনি তো পুরো দোয়ারটাই ঢেলে দিয়েছেন, মিস্টার সওদাগর। অরণ্য সরাসরি তাকালো ইরামের চোখের দিকে। রমণীর মাঝে ভীতির লেশমাত্র দেখল না, তাতে শুধু প্রগাঢ় ঘৃণা। সেই ঘৃণা এতটাই তীব্র যে অরণ্যর অন্তর চেপে আসছে ভারতে। বসুন, চা নিয়ে আসছি। অরণ্যকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে ইরাম কিচেনে চলে গেল। সুগন্ধা চা বানিয়েই রেখেছে। চুলার কেটলিতে ফুটছে তা। বাড়ির এক একজন এক এক মাত্রায় চিনি খায়, তাই কখনো চায়ে সরাসরি চিনি দেওয়া হয় না। ইরাম ট্রেতে সাজিয়ে রাখা দুটো কাপে চা ঢেলে নিল। একটাতে চিনি মেশালো, অপর কাপে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো মতো গুলিয়ে নিল। অতপর কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে হলরুমে ফিরে এলো। টেবিলে চায়ের কাপ দুটো রাখল। অরণ্যর হাতে তুলে দিল না, বরং চিনি দেওয়া চায়ের কাপটা নিয়ে পুনরায় নিজের সোফায় বসে আয়েশি চুমুক দিল। অরণ্য নিজের কাপটা তুলল না, ইরামের দিকে চেয়ে রইল। স্পষ্টভাবে বলতে গেলে চায়ে চুমুক দেওয়ায় হালকা ভিজে ওঠা ঠোঁটজোড়ার দিকে। আমার ছেলেকে দেখছি না, কোথায় ও? অরণ্যর কথায় চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে ইরাম উৎফুল্ল গলায় বলল, কনগ্রাচুলেশনস, আপনার ছেলে হয়েছে? মাশাআল্লাহ, কবে হলো?
এতক্ষণ যাবৎ শান্ত দেখালেও এবার অরণ্যকে জারপন্ডায় বিরক্ত মনে হলো। ভ্রুজোড়া কুঁচকে উঠল বান্দার। বিনোদিত ইরামের দিকে তাকিয়ে খানিক ঝাঝালো কণ্ঠে সে জানালো, রসিকতা করতে আসিনি আমি। ইজানকে নিয়ে আসো, যাও। হুকুমটা জঙ্গলে গিয়ে দিন, এইবারই আমার রাজ্য। শক্ত জবাবে প্রথমটায় অরণ্যকে বিস্মিত দেখালো। পর মুহূর্তে তার চেহারায় সেই চিরচেনা অশুভ ভাবটা ফিরে এলো। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। শিকারী যেমন করে শিকারকে পর্যবেক্ষণ করে তেমন করে ঘুরে দেখতে দেখতে ইরামের সোফার পিছনে গিয়ে দাঁড়ালো সে। ঝুঁকলো সামনে, 2 হাত রাখলো সোফায়, একদম প্রাক্তনের কাঁধের কাছে। চাইলেই ছুঁয়ে দেখা যায়, কিন্তু এইবারই সীমানার ভেতরে ওই তেজস্বী চোখজোড়ার সামনে অবিবেচক কাজটা করতে দ্বিধা হলো অরণ্যর। নিজের ভীরুতায় নিজেই ঘাবড়ালো অরণ্য। তবে চেহারায় অন্তর্দ্বন্দ্ব ফুটে উঠতে দিল না। মাথাটা নামিয়ে ইরামের কানের কাছে ফিসফিস করে বলল, আজকাল আমার কবিতা রাজ্য চালাতেও শিখেছে দেখছি। রানী আর রাজপুত্রে আমার রাজ্য যে স্বয়ং সম্পূর্ণ। ইরাম হাত তুলে সামনের দেয়ালে লাগানো বড় একটা দেয়াল ঘড়ির দিকে ইঙ্গিত করল। ঘন্টার কাঁটা 10 আর মিনিটের কাঁটা 3-এর ঘরে। সকাল 10টা 15 বাজে। বাইরে সূর্য মামা গল গল করে পৃথিবীতে দিনের আলো ঢালছে। ঘুম থেকে উঠুন মহারাজ, চোখ মেলে আধার কাটা জগৎটাকে দেখুন আর দিবাস্বপ্ন বন্ধ করুন। হাত বাড়িয়ে দিল অরণ্য এবার। নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলো না তার পক্ষে আর। হপ করে ইরামের হাতের আঙুলটা আঁকড়ে ধরে ফেলল সে। হ্যাঁচকা টানে সোজা নিজের বুকে নিয়ে ঠেকালো। সুরেলা হেসে বলে উঠল, সঙ্গদোষে লোহা ভাসে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। তেদরটা তোমাকে ভালোই ট্রেনিং দিয়েছে। আই লাইক ইউর দিস ভার্সন। আই থিঙ্ক আই অ্যাম ফলিং ফর ইউ অ্যাগেন। ইউ আর টু মাচ হট ওয়াইফ। এক ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইরাম। তীব্র কর্ধ নিয়ে তাকালো প্রাক্তনের দিকে। অ্যান্ড ইউ আর টু মাচ অফ এ বিচ। ইরামের কথায় ভরপুর ঘৃণার রাগ থাকলেও অট্টহাসি হেসে উঠল অরণ্য। সে রীতিমতো শরীর কাঁপিয়ে হাসি। হেলে দুলে সোফায় এলিয়ে পড়ল সে। জলজলে চোখে ইরামের কর্ধান্বিত মুখ দেখে বলল, সো কিউট, ওয়ান্স মোর। বলতে বলতে অরণ্য অজান্তেই টেবিল থেকে নিজের চায়ের কাপটা তুলে নিল। লম্বা একটা চুমুক দিল। অসহ্যকর লবণের স্বাদটা জিভে ঠেকতেই তার সমস্ত শরীর জুড়ে কারেন্ট বয়ে গেল বুঝি। মুখ থেকে চা ছিটকে তার চারকোল স্যুটের উপর পড়ল। ভিমড়ি খেয়ে কেশে উঠল সে ভয়ানকভাবে। টেবিলে সাজিয়ে রাখা ফলের ঝুড়ির পাশেই টিস্যুর বক্স। অরণ্য হাত বাড়াতেই ইরাম থাবা দিয়ে বক্সটা টেবিল থেকে মেঝেতে ফেলে দিল। 2 হাতের আসলায় থুতুনি ঠেকিয়ে কিউট ভঙ্গিমায় তাকালো অরণ্যর দিকে। পলক ঝাপটালো অপ্রয়োজনীয়ভাবে। রসিয়ে বলল, ওয়ান্স মোর। অরণ্যর কাশি বন্ধ হয়ে গেল। ফ্যালফ্যাল করে প্রাক্তনকে দেখল সে। পর মুহূর্তেই স্যুটের ভেতরে হাত ভরল। রুমাল বের করে নিজের মুখ মুছে নিল। স্যুটে দাগ পড়ে গিয়েছে, সেটা মোছার চেষ্টা করে লাভ নেই। অপমানে তার নাকটা হালকা লাল হয়ে গিয়েছে। ইরাম বেশ তৃপ্ত হলো এমন দৃশ্যে। অরণ্য ধাতস্থ হলো। দাগের পরোয়া না করে রুমালটা পুনরায় পকেটে ঢুকিয়ে রেখে গম্ভীর গলায় বলল, অপ্রয়োজনীয় স্বাধীনতা পেলে পোষা কবুতরও নিজেকে ফিনিক্স ভাবতে শুরু করে। সোজা হয়ে বসল সে। গভীর দৃষ্টিতে তাকালো ইরামের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে নজর বোলালো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। আকাশ দেখে ডানা ছটফটিও না। দিন শেষে শক্ত মাটি তোমার সীমানা। ভ্রু কুঁচকে ফেলল ইরাম ভীষণ বিরক্তিতে। কাব্যের বমি গ্রন্থে উগলে দিলে ভালো করবেন। মানুষের কানের হেফাজত হবে। যাজ্ঞে, আপনার বমি হয়ে গেলে আসতে পারেন, বাড়ির একমাত্র বউ। কাজের কমতি নেই আমার।
অরণ্য মাথা দোলালো। হুম, দেখতে পাচ্ছি। একদম ভরিয়ে দেওয়া হয়েছে তোমায়। তবে আমার মতন কেউ দিতে পেরেছে কি? ইরামের কপাল কুঞ্চিত হলো। অরণ্যর মুখপানে বিতৃষ্ণা নিয়ে তাকালো সে। স্মিত হেসে অরণ্য শুধালো, তোমায় আমি যা দিয়েছি তা ফেরত দিতে পারবে কবিতা? ইরাম মন্তব্য করল না। নিঃশব্দে হাত বাড়িয়ে টেবিলের ফলের ঝুড়িতে রাখা ছুরিটা তুলে নিল। হাতের মাঝে সেটাকে ভন ভন করে ঘোরাতে লাগল। ধারালো প্রান্তটা জানালা চুইয়ে আসা রোদের আলোয় চিকমিক করে উঠল। তার এমন আচরণে ভ্রু তুলল অরণ্য। বলল, কি করছো? ফেরত দিচ্ছি। কি? আপনি আমায় যা দিয়েছেন তা? ট্রমা, মেন্টাল প্রেশার আর টর্চার সুদ সমেত ফেরত দেব ইনশাল্লাহ। ছুরিটা সহসাই ঝুড়িতে রাখা আপেলে গেঁথে ফেলল ইরাম। কচাত করে শব্দ হলো। রস ছিটকে উঠল খানিকটা। অরণ্য নিগুড় নয়নে দেখল দৃশ্যটা। ক্ষণিকের জন্য মনে হলো আপেলের জায়গায় তার গলাটা আছে। একটা ঢোক গিলল সে। তারপর সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ইরাম বাঁকা হাসল। হাত ছেড়ে নিজেও উঠে দাঁড়িয়ে বলল, সাবধানে যাবেন জাহান্নামে। ফিরে আসার দরকার নেই। বিদায়। অরণ্য এক পা এগোলো। হাত বাড়িয়ে দিল ইরামের অগ্নিদৃষ্টির সামনে। সেই দুঃসাহস আর করল না। বরং ঝুঁকে রমণীর মুখের সামনে মুখ নিয়ে সরাসরি তাকালো তার চোখে। সুগভীর কণ্ঠে ব্যক্ত করল, তুমি চাও বা না চাও, তোমার আমার যে এখন থেকে নিয়ম করে দেখা হবে। প্রাণ ভরে দেখব আমি, তোমাকেও আর আমার ছেলেকেও। বলে দিও তোমার পোষ্য রক্তগরম ছানাটাকে। এতদিন পাশা সে গানে গানে খেলেছে। এবার আমাদের সাক্ষাৎ হবে আসল পাশার ময়দানে। গুড লাক। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। অরণ্য সরে দাঁড়ালো। মাথা কাত করে এক দফার সিঁড়ির উপরে 2 তলার দিকে তাকালো, যার অন্দরমহলে রয়েছে ইজান। পরক্ষণে দৃষ্টি সরিয়ে টেবিল থেকে আধখাওয়া লবণযুক্ত চায়ের কাপটা হাতে তুলে এক চুমুকে পুরোটা শেষ করে ফেলল। বৃদ্ধাঙ্গুলে ঠোঁটের কোণ মুছে মাদকীয় দৃষ্টিতে ইরামকে দেখল সে। জিভ বের করে ঠোঁট ভিজিয়ে বলল, অমৃত। প্রসারিত হলো ইরামের চোখ জোড়া। অরণ্য আর দাঁড়ালো না। প্যান্টের পকেটে 2 হাত ভরে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। গাড়ি পার করে রাখা ছিল গেটের বাইরে। সেই গাড়িতে উঠল সে। খোলা সদর দরজার চৌকাঠে দাঁড়িয়ে ইরাম শূন্য দৃষ্টিতে দেখল গাড়িটা। যতক্ষণ না সেটা চোখের আড়াল হয়, অন্তরে একটুও তৃপ্তি হলো না। কারণ সে জানে এটা কেবল শুরু। সেদিন দুপুরবেলা সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে ইরাম। ইজান মেঝেতে ম্যাট্রেসে বসে খেলছে। তার জন্য রুমের এক কোণায় প্লে জোন তৈরি করে দেওয়া হয়েছে। বেড়া দিয়ে ঘেরাও করা জায়গাটা, যেন হুটহাট ইচ্ছে মতো হামাগুড়ি দিয়ে বাচ্চা বেরিয়ে যেতে না পারে। ব্লক দিয়ে খেলছে ইজান। একটার উপর আরেকটা বসিয়ে লাগছে না দেখে কিলঘুষি মারছে ইচ্ছে মতো। রাগে গজগজ করছে। গুই, ব ব। ইরাম মুচকি হাসল। চুল মুছতে মুছতে বিছানায় বসল। সাবধানে আব্বু, হাতে ব্যথা পেও না আবার। বাবা এলে কিন্তু বকবে আমাকে। বা, আম্বা। বাবা বলে যে সাইবানকে বোঝানো হয়, এটা ইজান বুঝতে শিখেছে। আজকাল সে অর্থপূর্ণ শব্দ উচ্চারণ করার চেষ্টায় আছে। আম্মু পুরোপুরি বলতে পারে না, আমাম করে। তেমনি বাবা হলো তার বা। সামিয়াকে ডাকে দা, সুগন্ধাকে বলে শুশু। তার এমন উদ্ভট নামকরণে বাড়ির সবাই আইসক্রিমের মতন গলে গিয়েছে। ছেলের উত্তেজনা দেখতে দেখতে ইরাম আধভেজা চুল এলিয়ে বিছানায় শুল। গত রাতে ভালো ঘুম হয়নি তার। অরণ্যর কথা ভেবেছে শুধু। লোকটা এমনি এমনি কিছু করে না। কাল হঠাৎ উদয় হলো, কিছু না করে চলেও গেল। অবশ্যই নয়, হতেই পারে না। অরণ্যর আগমনের উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি? ভাবতে ভাবতে ইরামের ফোন বেজে উঠল।
হাত বাড়িয়ে সেটা নিতেই রমণীর চিন্তিত মুখে সুখের প্রশোভন খেলে গেল। কলার আইডিতে সমস্ত ফোন জুড়ে ভেসে উঠেছে সাইবানের হাস্যকর একটা ছবি। একটা ভাঙা সানগ্লাস চোখে দিয়ে জিভ বের করে ছবি তুলেছে ছেলেটা, জোকারের মতন দেখাচ্ছে। সেই ছবির নিচে ভাসছে ইরামের সেভ করা নাম, মাই আলাদিন। ফোনটা রিসিভ করলো ইরাম। সঙ্গে সঙ্গে স্ক্রিন জুড়ে সাইবানের মুখচ্ছবি ভেসে উঠল। উদাম শরীর, ঘাড় গড়িয়ে পানির ফোঁটা বুকে নামছে, চুলগুলো কপালে লেপটানো। ভিডিও কলের ওপাশ থেকে ইরামের দিকে চেয়েই বিনা কারণে হিসিয়ে উঠল সাইবান, যেন বেশ বেদনায় আছে। ইস, আর 5টা মিনিট আগে ফোন করতাম, সিনেমা মিস। ইরাম প্রথমে বুঝতে পারল না ফোন করি এমন অসংলগ্ন কথা কে বলে। ক্যামেরায় নিজের প্রতিফলন দেখতেই থমকালো সে। মাত্রই গোসল সেরে বেরিয়েছে। লিলেনের একটা পাকিস্তানি কামিজ পরেছে, ওড়না দেওয়া হয়নি কারণ রুমে কেউ নেই। গলার দিকটা এখনও হালকা ভেজা। বুঝতে পেরেই ইরামের কান দুটো গরম হয়ে উঠল। ঠিক বলেছ, আর 5 মিনিট আগে ফোন করলে আমিও তোমাকে নবজাতকের রূপে দেখতে পেতাম। দেখার আর কিছু বাকি রেখেছেন সেদিন রাতে? চোখ উল্টে সাইবান বলতেই ইরাম উঠে বসে চোখ রাঙালো স্বামীকে। চুপ, ঠোঁটের উপর খালি নির্লজ্জ বুলি। ফোন করে কোথায় কেমন আছি কি করছি তা বলবে, সেটা না। আমাকে ছাড়া ভালো নেই জানি তো, জিজ্ঞেস করার কি আছে? উফ, ওকে বাবা, হার মেনে নিলাম। এবার বলো, কেমন হলো শোক? ফোনটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল সাইবান। দেখে বোঝা যাচ্ছে হোটেল রুমে আছে। অর্ধাঙ্গিনীর বিপরীতে সে বলল, ইনস্টাগ্রামে দেখে নিন, শুধু জেলাস হবেন না। হব না মানে? দেশের মাটিতে পা রাখো। তোমার পিঠে নতুন একজোড়া ডানা গজিয়েছে, ছাটার জন্য আমার কেচি রেডি। হাসল সাইবান। দুজনের মাঝে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াই ঘণ্টাখানেক আলাপ হলো। সাইবান যত ব্যস্তই থাকুক নিয়মমাফিক সে ঠিকই কল করে, গতকালও করেছে। কিন্তু ইরাম অরণ্যর কথা বলেনি, আজও বলল না। সাইবানকে বেশ ভালো করেই চেনা আছে তার। এই বাড়িতে অরণ্যর কদম পড়েছে জানলে নিজের ক্যারিয়ারে লাথি মেরে চলে আসবে দেশে। সেটা আপাতত ইরাম চায় না। সে ফিরে আসলে বুঝিয়ে বলবে। ইরামের সাথে সাথে ইজানের সঙ্গেও কথা বলে প্রায় 2 ঘন্টা পর ফোন রাখল সাইবান। তাও ইরামের ধমকের কারণে তাকে জোর করে বিশ্রামে পাঠিয়ে শেষমেশ ফ্রি হলো ইরাম। সাইবানের ফিরে আসতে 1 সপ্তাহের মতন সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত সব ঠিকঠাক থাকলেই হলো। ক্ষুধা লাগায় ছেলেকে নিয়ে নিচে নামলো ইরাম। নামতেই অবাক একটা ঘটনা ঘটল। বসার ঘরে বসে আছেন সামিয়া, তবে আজ তিনি একা নন। তার সঙ্গে আছে একটা যুবক গোছের ছেলে। শ্যামলা মুখশ্রী, গালে খয়েরি তিলের মতন দাগ, ফ্রেকেলস, চোখে চশমা, অত্যন্ত নম্র হাসি। ইরামকে দেখেই সামিয়া হাত তুলে ডাকলেন, আরে এদিকে আয়। ইরাম ওড়নার অংশ দিয়ে মাথায় ঘোমটা তুলে এগোলো। ইজানকে হাত বাড়িয়ে নিয়ে সামিয়া নিজের কোলে বসালেন। এই যে আমার নাতি, বংশের বাতি, ইজান। ওয়াও, সো কিউট। আলতো করে ইজানের গাল টেনে আদর করে দিল যুবক ছেলেটা। অমায়িক আচরণ। ইজানও বেশ উৎসাহ নিয়ে দেখল তাকে। সামিয়া এবার ইরামকে দেখিয়ে বললেন, আর এই হলো আমার বাড়ির একমাত্র বউ ইরাম কিবরিয়া। ইরাম, এ হলো আমার হাসপাতালের জুনিয়র, কিন্তু ধরে নাও আমার এক প্রকার ছেলে, আদিত্য দেবনাথ। আদিত্য নামের ছেলেটা ইরামকে দেখে দ্রুত উঠে দাঁড়ালো। যদিও এভাবে অতীব সম্মান জানানোর প্রয়োজন নেই, তবুও মাথায় হাত ঠেকিয়ে বলল, আদাব। ইরাম মৃদু হাসল। আদাব। পরিচিত হয়ে ভালো লাগলো আদিত্য। তুমি আমার ছোটই হবে হয়তো, তাই নাম ধরে ডাকলাম, কিছু মনে করো না। একদম না ভাবি, আপনি আমাকে অবশ্যই নাম ধরে ডাকবেন।
ম্যামের মুখে আপনাদের সকলের কথা এত শুনেছি, আজ দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আমারও। আজ কিন্তু আমাদের সাথে খেয়েই যাবে, কেমন? এর আগে ছাড়ছি না। ইরাম বলতেই সুগন্ধাকে দেখা গেল। একদম নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে এসেছে মেয়েটা, হাতে কাচের বাটি, যাতে তরকারি। ধীরে ধীরে খাবারের টেবিল সাজাচ্ছে সে। তার আগমনে ক্ষণিকের জন্য ইরামের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো আদিত্য। এক পলকের জন্য দেখল সুগন্ধাকে, পরক্ষণেই আবার চোখ ফিরিয়ে নিল। কিন্তু ওইটুকু সময় যথেষ্ট ছিল ইরামের মনে সন্দেহ জাগ্রত করার জন্য। আর চোখে সে সামিয়ার দিকে তাকালো। নাতির সঙ্গে খুনসুটিতে ব্যস্ত থাকা সামিয়া হালকা চোখ টিপ দিলেন ইরামকে। সেই চোখ টিপের অর্থ ইরাম বুঝতে না পারলেও এখনই কিছু জিজ্ঞেস করল না, পরে হবে। গলা খাকারি দিয়ে সে বলল, আরে, দুপুরের খাবারের সময় তো হয়েই গিয়েছে, আমারও ক্ষুধা পেয়েছে, বসে থেকে লাভ কি? আসো আম্মু, এসো আদিত্য, টেবিলে বসে পড়ো। দুটো চেয়ার টেনে দিয়ে ইরাম হাতে হাতে সুগন্ধাকে সাহায্য করতে লাগলো। আদিত্য আর সামিয়া দুজনেই চেয়ারে বসলেন। সুগন্ধা ধীরে ধীরে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। ইরাম সবেমাত্র একটা চেয়ার দখল করে বসেছে। এমন সময় দরজায় করাঘাত। সবাই কিছুটা অবাক হলো। সুগন্ধা গিয়ে দরজা খুলে দিতেই অচেনা এক ব্যক্তির দেখা পাওয়া গেল। ফর্মাল শার্ট প্যান্ট পরনে এক মধ্যবয়সী পুরুষ, কাঁধে ঝুলছে একটা কালো ব্যাগ, হাতে বড়সড় একটা বাদামি খাম। ইরাম কিবরিয়া আছেন? ইরাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সেদিকে। জি, আমি ইরাম কিবরিয়া, বলুন। আমি পারিবারিক আদালত থেকে এসেছি, আপনার নামে একটা সমন আছে। খামটা বাড়িয়ে দিয়ে একটা ফাইলে গিয়ে লোকটা বলল, গ্রহণ করে এখানে সই করে দিন। ইরাম হতবিহ্বল হয়ে রইল। পারিবারিক আদালত? টেবিলে সবাই বিস্মিত হয়ে চেয়ে আছে। সুগন্ধাও ভ্রু তুলে বড় বড় চোখে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। ইরাম হাত বাড়িয়ে খামটা নিয়ে সই করে দিল। সামান্য হাত কাঁপল তার। লোকটা কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু ইরাম ডাকল, শুনুন, এটা কিসের সমন? খুলে দেখুন। উল্লেখিত দিনে আদালতে উপস্থিত থাকবেন, এইটুকুই। লোকটা আর কিছু না বলে চলে গেল। বিহ্বল ইরাম দ্রুত খামটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো নোটিশ। বুকের ভেতর ধড়ফড় হলো তার, চোখ জ্বলে উঠল। পৃষ্ঠায় লিখিত, পারিবারিক আদালত, ঢাকা, মামলা নং 158/2027, বাদী অরণ্য মির্জা সওদাগর, বনাম বিবাদী ইরাম কিবরিয়া। বিষয় অপ্রাপ্তবয়স্ক সন্তানের কাস্টাডি।